আসসালামু আলাইকুম। আমরা আজকে 12 অধ্যায়ের স্পর্শ তলের সমীকরণ এবং অবিলম্ব রেখার যে সমীকরণ যুক্ত অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো আমি স্পর্শ তলের সমীকরণ এবং অবিলম্ব রেখার সমীকরণ দুইটা কি সেটা আমি লিখে রাখছি। তো তারপরেও আমি জাস্ট স্পর্শ তলটা কি এবং অবিলম্ব রেখাটা কি সেই সম্পর্কে একটু আলোচনা করে আসি, তাহলে হয়তো অঙ্কটা বুঝতে একটু সুবিধা হবে। সর্বপ্রথম আমি দেখি স্পর্শ তল কি। স্পর্শতলকে আর একটা অভিলম্ব কি, তাহলে দুটো জিনিস জানবো আমি, স্পর্শতল এবং অভিলম্ব। সর্বপ্রথম আমি একটা বক্ররেখা আঁকি। এখন ধরি এই বক্ররেখার একটা নির্দিষ্ট বিন্দুতে একটা রেখা স্পর্শ করেছে। এই যে স্পর্শ করলো, একটা বক্ররেখার উপর একটা রেখা স্পর্শ করলো, এটাকে বলবো স্পর্শ। এই যে যেই বিন্দুতে একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করেছে না, এই বিন্দুটাকে বলবো আমরা স্পর্শ তল বা স্পর্শ তল। তাহলে স্পর্শ তলটা আমরা জানলাম যে যেই বিন্দুতে একটা বক্ররেখা আর একটা সরল রেখা বা রেখা স্পর্শ করেছে সেটা হলো স্পর্শক তল। এবার আমি জানবো অভিলম্বটা কি। অভিলম্ব এবং লম্ব দুটাই কিন্তু প্রায় একই জিনিস, পার্থক্য আছে এটা। লম্ব, প্রথমে আমি দেখি লম্ব। লম্ব বলতে বোঝায় যে যে কোনো একটা রেখার উপর যদি একটা সরল রেখা অবস্থিত হয়, এই যে একটা রেখা আছে, এই রেখার উপর একটা সরল রেখা আছে, এইটাকে বলবো আমরা লম্ব। তবে যখন আমরা অভিলম্ব বলবো তখন পার্থক্য হচ্ছে এটা, যে অবিলম্বটা এই যে এখানে কিন্তু এখানেও কিন্তু একটা রেখা আছে, তবে এই রেখার এই দিক দিয়ে দিলে হবে কিন্তু লম্ব। এই যে দাগগুলো টানলাম এগুলো হবে লম্ব। কিন্তু যদি আমি এই যে নির্দিষ্ট একটা বিন্দু স্পর্শক আছে এখানে, এই স্পর্শগামী যদি একটা সোজা সোজা দাগ টানি, মানে একটা সরল রেখা আঁকি, সেটাকে বলবো আমরা অভিলম্ব। অভিলম্বটাও কিন্তু মূলত একটা লম্ব, কিন্তু এটা হচ্ছে যখন নির্দিষ্ট বিন্দু স্পর্শক দিয়ে যে রেখাটা যাবে, যে সরল রেখাটা যাবে, সেটাকে আমরা বলবো অভিলম্ব। অভিলম্ব এবং লম্বের পার্থক্যটা জানলাম এবং স্পর্শক এবং অবিলম্ব সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো এই যে যে সূত্রগুলো আমরা লিখছি, জাস্ট এই সূত্রটা মনে রাখা লাগবে আমার। জাস্ট তারপরেও আমি চিত্র রেখে এই সূত্র সম্পর্কে একটু আলোচনা করব। সর্বপ্রথম আমি একটা বক্ররেখা আঁকি। আবার এই যে বক্ররেখা আঁকলাম, তো ধরলাম এই বক্ররেখার, আচ্ছা বক্ররেখাটা ধরলাম আমি এস। এই এস এর ভিতরে আবার ধরি ফাই অফ এক্স ওয়াই জেড এর সমীকরণ আছে। তাহলে এই বক্ররেখাটা ধরলাম এস, এই এস এর ভিতরে সমীকরণটা কি ফাই অফ এক্স ওয়াই জেড। এখন এই বক্ররেখার একটা নির্দিষ্ট বিন্দু, এই একটা বিন্দু রাখছি, এই একটা বিন্দু দিয়ে দিয়ে আমি একটা স্পর্শক রেখা, স্পর্শক রেখা, এই রেখাটা কিন্তু এমন যদি আঁকি তাহলে দুটো বিন্দুতে চলে যাবে। তো দুটো বিন্দুতে না, আমি যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুটা ধরলাম, এটা লেখাটা একটু বাঁকা হয়ে গেছে, তাও জানি যে এই একটা বিন্দুতে দেখলাম আমি স্পর্শ করেছে শুধু। তাহলে এই এই স্পর্শক বিন্দুটা আমি যে রেখাটা সরল রেখাটা থাকবে সেটাকে আমরা কি বলবো অভিলম্ব। এখন এই যে বিন্দুটি স্পর্শ করেছে সেই বিন্দুটাকে আমি ধরে নিই আর নট। এই নট কখন ধরায় সেটাও আমি একটু জানি, যে আমরা যখন অঙ্কের ভিতরে দেখছি, যে এর আগেও বিভিন্ন অঙ্ক দেখছি, যে সাপোজ এমন আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা ধরলাম সাপোজ আছে একটা অঙ্কে। এখন অঙ্কের ভিতরে এই যে অঙ্কে যে আছে একটা বিন্দু কিন্তু দেয়া আছে -3, 0, 4। যখন এটা এটা কেমন বোঝায়, যে প্রথমটা কিন্তু এক্স, তারপর একটা ওয়াই, তারপর একটা জেড। এখন এই এক্স এর জায়গায় যদি আমি -3 বসাই দিই, ওয়াই এর জায়গায় যদি আমি এই 0 বসাই দিই, এবং জেড এর জায়গায় আমি যদি 4 বসাই, তখন কিন্তু নির্দিষ্ট করে, এটা ছিল মূল সমীকরণ, এখন কিন্তু নির্দিষ্ট করে কোন বিন্দুতে এটা সেটা কিন্তু আমি লিখে দিচ্ছি, যে -3, 0, 4 এটা লিখে দিচ্ছি। তো এখন এই যে নির্দিষ্ট বিন্দুতে যখন লিখে দিচ্ছি, সাপোজ এটা যদি থাকতো, ধরি এটা হচ্ছে পি এর সমীকরণ, তখন কিন্তু এটাকে লিখতে হবে কি পি নট। তাহলে এটা হলো পি, কিন্তু আমি যখন নির্দিষ্ট বিন্দুটা উল্লেখ করছি তখন কিন্তু তার নিচে এই যে নটটা প্রকাশ হয়। তাহলে নির্দিষ্ট বিন্দু এটা যখন পড়ছে, এই নির্দিষ্ট বিন্দু একটা, তাহলে এটাকে আমি ধরবো আমরা এই নির্দিষ্ট বিন্দুতে যেগুলো যাবে সবগুলোকে আমি পাশে ওই নট দ্বারা চিহ্নিত করবো। এখন সাপোজ এখানে যদি অবস্থান ভেক্টর আর আছে, এই যে একটা এই যে একটা রেখা আছে স্পর্শক রেখা, এই স্পর্শক রেখার সমীকরণ হবে কি এইটা বিয়োগ এইটা, তার মানে এই যে আর মাইনাস আর নট, এটার সমীকরণ হবে এটা বিয়োগ এটা। এই আননট বিন্দু যেটা এই যে স্পর্শক আছে, এই বিন্দুটা আমি যদি একটা সরল রেখা আঁকি সেটাকে কিন্তু আমরা অভিলম্ব বলবো। তাহলে আমি একটা অভিলম্ব আঁকি, একটা অভিলম্ব আঁকলাম। এটা যেহেতু যদিও আমার বাঁকা হয়ে গেছে, তো এটা আমি এই যে বক্রতলটা আছে, এই বক্রতলের একক অভিলম্ব ভেক্টরটা হবে আমি কেন্দ্র,
তো এখানে যেহেতু নির্দিষ্ট বিন্দুতে, তাহলে এই যে এখানে নট লিখছিলাম, তাহলে নির্দিষ্ট বিন্দুতেই তো গেছে, এই জন্য ওটা বোঝানোর জন্য এটার পাশেও এম নট লিখতে হবে। তো এই বক্রতলের উপর যে অভিলম্ব গেছে সেই একক অভিলম্ব ভেক্টরের মান হবে এই যে বক্রতলের যে সমীকরণটা ছিল ফাই, এটাকে একবার ডেল করতে হবে, মানে এটাকে একবার লিখবো আমি ডেল ফাই। এখন এটাও তো নির্দিষ্ট বিন্দুতে গেছে, এই যে এন নট যায় এটাও তো তাই। তো এন এটা এন এর পাশে যেহেতু নট লাইন ছিল, এটার পাশে নট লিখতে হবে। আরো নির্দিষ্ট করে এটা বলা যায় ডেল ফাই নট বলতে বোঝায় যে আমরা বিন্দু দেখেছি, এখন কোন বিন্দু দেখেছি সেটা আরো স্পষ্ট করার জন্য এই যে এটা মূলত আর নট এই বিন্দু দেখেছিল না, এই জন্য পাশে আবার লেখা যায় কি আর নট। এই আর নটও লেখা যায় অথবা শুধুমাত্র যে কোনো একটা লেখা যায়। তাহলে এটা গেল আমার এই মান, অবিলম্বটা পেলাম, স্পর্শক তলটাও পেলাম, আবার এই স্পর্শ যে রেখেছিল সেটার একটা সমীকরণ পেয়েছে। এখন আমার চেয়েছে কি যে স্পর্শ তলে, প্রথমে বলেছি স্পর্শ তলের সমীকরণ, স্পর্শক তল হচ্ছে এটা, এই তলের সমীকরণটা কি, এটা মূলত যদি আমি এইভাবে বোঝাই, এটা তো এইভাবে চিত্র আঁকে, এটা মূলত এই যে খাড়া এইভাবে, তো এটার সাথে এর সম্পর্ক কিন্তু লম্ব। তো লম্ব সম্পর্ক থাকলে এই স্পর্শ তলের সমীকরণটা হবে এই যে এখানে যে সমীকরণটা দিয়ে আছে তার সাথে এই অবিলম্বের ডট গুণনের মান শূন্য হবে। তাহলে এটার সাথে এই অবিলম্বের মানটা কত ছিল, মূল মান ছিল এই যে এন নট, এর ডট এই যে মাঝখানে ডট গুণ এর মান হবে কত, শূন্য। এবার বাকি আছে কি অবিলম্ব, অবিলম্বটা আমি ওইটাও চিত্রকে বোঝাই যে এটা সমান্তরাল থাকে, ওটার প্রয়োজন নেই, এটা ডট গুণ শূন্য, বাকিটা ক্রস গুণ শূন্য, এটা মনে রাখবে। তাহলে বাকিটা কি হবে, এই সমীকরণ এবং এই সমীকরণের ক্রস গুণ শূন্য হবে। তাহলে এই সমীকরণ ছিল আর মাইনাস আর নট রেখে চিহ্ন হবে প্লাস এন নট সমান শূন্য। এই শূন্য লিখতে হলে কিন্তু অবশ্যই এর উপরে ভেক্টর লেখা লাগে, কারণ কি আমি সিম্পল একটা উদাহরণ সাপোজ আমি লিখলাম, যখন আমরা ডট গুণ করি ax ডট ax সমান, এই আই চলকের সাথে আই চলকের গুণ নিয়ে যায় কিন্তু আই ডট আই সমান কিন্তু 1 হয়ে যায়। তাহলে এটা সমান 1 থাকে কিন্তু শুধু এক্স স্কয়ার, তখন কিন্তু এখানে কিন্তু আর আই জে কে নাই, তো আই জে কে না থাকলে সেটা কিন্তু আর ভেক্টর থাকে না, সেটা এই যে স্কেলার। তো এই দুইটা ভেক্টর, এই যে একটা ভেক্টর একটা ভেক্টর যখন ডট গুণ করা হয় তখন কিন্তু সেটা স্কেলার হয়ে যায়। এই জন্য এই ভেক্টর এবং এই ভেক্টর, এটাও ভেক্টর ছিল এটাও ছিল ভেক্টর, এই যে এখানে সবগুলো ভেক্টর হবে। তো এই ভেক্টর এবং এই ভেক্টরের ডট গুণের মান হবে শূন্য। এই শূন্য কিন্তু আর ভেক্টর না, কারণ কি আমরা জানছি পরবর্তী স্কেলার হয়ে যায়, সেজন্য এটার উপর কোনো ভেক্টর চিহ্ন দেওয়া লাগবে না। কিন্তু যখন ক্রস গুণ করি, এই সাপোজ এটার যখন ক্রস গুণ করবা তখন লিখতে হয় কিন্তু এইটা যে আই যে আমি এর পরবর্তী সাপোজ ধরি আই যে কেউ আছে, তো আই এর এই চলকটা লিখতে হয় এর নিচেই, আবার এর পরবর্তী লিখতে হয় এই আই চলক। যখন আমরা গুণ করি তখন কিন্তু আই আগে কমন নিয়ে নিই, তারপরে এইটার সাথে এইটা গুণ করি, এটার সাথে এইটা গুণ করি। তো দুইটা ভেক্টর যখন ক্রস গুণ করা হয় তখন কিন্তু আই চলক জে চলক কে চলক থেকে যায়, সেজন্য এটার মান যদি শূন্য হয়ে যায় সেটা কিন্তু সে ভেক্টর আকারেই থাকে। এই জন্য এইটার ক্রস গুণ যখন করবে এটার মান শূন্য, কিন্তু তার উপর অবশ্যই ভেক্টর চিহ্ন দেওয়া হবে। তো আমরা এখান থেকে জানলাম কি দুইটা ভেক্টর যদি ডট গুণ করা হয় তখন কিন্তু সেটা স্কেলার হয়ে যায়, এই জন্য এর মাথার উপর ভেক্টর চিহ্ন দেওয়া নেই। কিন্তু দুইটা ভেক্টর যদি ক্রস গুণ হয় তখন অবশ্যই কিন্তু সেটা ভেক্টরই থাকে, সুতরাং যে মানই আসুক তার উপরে ভেক্টর চিহ্ন দিতে হয়। তাহলে এই সূত্র কিন্তু আমরা যেটা লিখে রাখছি যে স্পর্শক তলের সমীকরণ, যে প্রথম দিকে পাচ্ছিলাম এটা, এই যে ডট গুণ শূন্য আর অভিলম্ব রেখার সমীকরণ এটা ক্রস গুণ শূন্য, এই এই যা যা আছে সেইগুলো সম্পর্কে এবার আমরা ভিতরে আলোচনা করি। তো এই যে সূত্র যেগুলো পেয়েছি এটা দিয়ে এবার আমরা বাকি অঙ্কটা করার চেষ্টা করি। তো এখন এই দুইটার সূত্র ব্যবহার করে আমি এতে যতগুলো অঙ্ক আছে স্পর্শক তলের সমীকরণ এবং অভিলম্ব রেখার সমীকরণ সবগুলো করার চেষ্টা করি। তো এই আমি প্রথম এইটা করলেও হবে অথবা যে কোনো একটা বের করি। তো সর্বপ্রথম আমি এটা বের করি। তো এটা কত আছে ডেল ফাই আর নট, তো সর্বপ্রথম আগে ডেল ফাইটা করে নিই। তো আগে ফাইটা ধরে নিই, তাহলে ধরি এই অঙ্কের যে মূল বিন্দু সেটাকে ফাই ধরি, ফাই সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস 25 এই সাইডে আসে মাইনাস এ। এখন এটাকে যদি আমি ডেল করি, ডেল ফাই সমান, তো ডেল মানে কি আই চলক জে চলক এবং কে চলক, আমি ডেল এর ফুল মিনিং আর লিখলাম না, আগে প্রত্যেকটা অঙ্কে কিন্তু আমি লিখছি, আগের অঙ্কগুলো দেখে আসছে, এটা করা লাগবে না। তাহলে এটা আমি লিখলাম প্রথমে আই চলক, আই চলক মানে এক্স এর সাপেক্ষে, তো যেখানে এক্স আছে শুধু সেটা হবে। তো এই সবগুলোর ভিতরে এক্স আছে শুধু এক্স স্কয়ার, তো এক্স স্কয়ার করে করলে আসবে না 2x। আই চলক শেষ, এবার কার চলক, এবার জে এর কাজ, যে মানে কার সাপেক্ষে ও আই এর সাপেক্ষে,
তো এই সবগুলোর ভিতরে এই যে এক জায়গায় ওয়াই আছে, তো আছে এখানে ওয়াই স্কয়ার কে করলে কত হবে 2y। সেম একই ভাবে আই জে বা কে, কে মানে জেড এর সাপেক্ষে, জেড আছে শুধুমাত্র এখানে 2z এক্স জেড স্কয়ার কে করলে কত হবে 2z। তাহলে এই মানটা বের করলাম। এখন অঙ্কের ভিতরে আরেকটা জিনিস বলেছে যে ডেল ফাই আর নট, তো আর নট এবং নট দুটোই কিন্তু একই জিনিস, ওটা জাস্ট বোঝাই যে ওই বিন্দুটা, তাহলে এই যে বিন্দুটা বসাই দিলেই কিন্তু ওই ডেল ফাই আর নট হয়ে যাবে। তাহলে এখন এটা আমি লিখবো যে পি মাইনাস 3 0 4 বিন্দুতে, যখন বিন্দুতে লিখছি তখন কিন্তু এই বিন্দু যখন বসিয়ে দেবো তখন হয়ে যাবে কি ডেল ফাই নট। আবার এটা কোন বিন্দু নির্দিষ্ট করে সেটা কিন্তু আমরা চিত্র দ্বারা বুঝাইছিলাম। তো এই বিন্দুটা যদি ওই যে চিত্র দেখছিলাম যে আর নট বিন্দু, সেই জন্য এই বিন্দুটা হবে সেই আর নট বিন্দু। তো এই নট না দিয়ে শুধু পাশে আবার লেখা যায় কোনটা আর নট। তাহলে এই আর নট বলতে এই মানটা বসাই দিব। এখানে আই এস চলো কি কত ছিল 2x, তাহলে 2 ইন্টু কত ছিল এক্স এর মান -3 প্লাস জে ইন্টু 2y, y এর মানে যেখানে কত 0 প্লাস কে ইন্টু 2z, তাহলে 2 ইন্টু জেড এর মান 4। তাহলে অতএব ডেল ফাই আর নট এটার মান কতটা আসলো -6i, এটা তো 0 আছে 0 প্লাস এই ডেল ফাই এর মান পেয়ে গেলাম। এবার আমার কাজ কি আর মাইনাস আর নট ভেক্টর। তো আমরা এই আরটা তো অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর আর সমান ix jy প্লাস kz। তাহলে এর পরবর্তীটা কিন্তু আর নট, তো আর নট মানে আমরা জানি কি ওই যে বিন্দু দেয়া আছে ওই বিন্দুটা বসাই দিলে এটা আর নট হয়ে যাবে। তাহলে এখানে এই ভেক্টর থেকে আমি কি করবো আর নট সমান, তাহলে এই যে এক্স এর মান কত বসাবো -3, তাহলে প্রথমটা এক্স এর জায়গায় যদি -3 বসে তাহলে কত কত হবে -3i প্লাস ওয়াই এর জায়গায় কত আছে 0, তাহলে ওয়াই জে ইন্টু 0 প্লাস কে জেড এর পজিশন আছে কত 4। তাহলে এই যে আর এবং আর নট এর মান পেয়ে গেলাম। এখন আমার কাজ কি এই সূত্র অনুসারে এইগুলো আমি বসাবো। তাহলে এটা পাশে করি আর মাইনাস আর নটটা একটু দেখা এখানে। তাহলে এই আর মাইনাস আর নট সমান, তাহলে এইটা মাইনাস এইটা, তাহলে এই যে লিখছি আর মাইনাস আর নট, তাহলে এই আর এর ভিতরে এবং এই আর নটের ভিতরে যেটা কমন আছে সেটা কমন নিয়ে নিই। সর্বপ্রথম এই দুটোর ভিতরে কিন্তু আই আছে, তো আই চলকের সাথে আই চলকের যোগ বের হয়, এই জন্য আইটা কমন নিয়েছে। তাহলে এই প্রথমটা কিন্তু আর, এই যে সূত্র অনুসারে প্রথম আর কিন্তু যা আছে তাই, তো আর এখানে আই চলকে কত আছে এক্স। এবার মাইনাস আর নট, তাহলে এবার পরবর্তী কিন্তু এই যে এই আর নটের আগে কিন্তু মাইনাস হয়ে যাবে, তার মানে এই যে আর নটের যতগুলো মান সবার আগে কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে এইটা এক্স এর মান লিখছি উপরেরটা, এবং পরবর্তীতে আর নটের মাইনাসের মান লিখবো। তো এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে পরবর্তী হবে কি +3। এবার আই এর চলক হয়ে গেল। এবার জেড চলক মানে কি 8 বিয়োগ 8, তাহলে প্লাস এর চলকটা কমন নি, জেড চলকের উপরে ছিল কোনটা y, আর এখানে জেড চলক কি কত আছে 0, কিন্তু এই যে আগে একটা মাইনাস করছি তাহলে মাইনাস সবাই লিখি -0 প্লাস, এবার কোনটা করবো আমি কে, তো কে চলকের উপরেরটা কি ছিল আর এই ছিল জেড। এবার মাইনাস এই যে এটা মাইনাস, তাহলে মাইনাস একবার কত হয়ে যাবে 4, তাহলে আই জে এর মানটা চলে আসলো। আমি এই আর মাইনাস আর নট এর মান এটা থেকে এটার মানও বের করছি, এটার মানও বের করার পরে বিয়োগ করে দেখলাম। তো এত কিছু না করে সংক্ষেপে একবারে করা যায়। কিভাবে করা যায়, আমি আর মাইনাস আর নট যেটা বের করবো এটা লিখলাম আর মাইনাস আর নট, এই দুইটা মানই লিখলাম। তো আমি জানি কি প্রথমটা হচ্ছে আর, আর মান কিন্তু এই অবস্থান ভিতরে আর এর মান কিন্তু সবসময় ফিক্স এইটাই, তার মানে আই এর চলকের সাথে অলওয়েজ কিন্তু এক্স, জেড সাথে অলওয়েজ ওয়াই, কে এর সাথে অলওয়েজ জেড। তো এই আর এর মাইনাস আর নট যখন করবো আমি দুটোর ভিতরে আই এর চলক থাকবে, তাহলে এর আই এর চলকটা লিখবো। তো এই আর এর আই এর চলক ফিক্স কোনটা এক্স। এর পরবর্তীতে এই আর নট এর আই এর চলক নেই, এই আর নট এর আই এর চলক আমরা কিভাবে আনি, আর নট মানে এই অঙ্কে যে বিন্দুটা বসিয়ে দেওয়া থাকে সেই বিন্দুটাই তো এখানে বসাই, বসানোর পরে বিয়োগ করে ওইটা পাই। তো এইটা আমি আর আলাদা করে বের করবো না করে একবারে করবো কি এই বিন্দুটাই ডাইরেক্ট এখানে বিয়োগ করে দেবো। তো প্রথমটা ছিল এই যে আই এক্স এর মান, তার মানে এই যে এক্স এর যেখানে আছে এক্স এর সাথে এই এক্স এর মানটা বিয়োগ করবো। তাহলে এইটার মান এটা ছিল -3, এই -3 এবং আমি তো বিয়োগ করছি, তাহলে দুটো মাইনাস একবারে +3 হয়ে গেল। এর পরবর্তীতে জেড চলক
জি, তো যে প্রথমে আর এর মান তো সবসময় জেতে থাকে ওয়াই, এরপরে কিন্তু আমি বিয়োগ করছি, এর পরবর্তীতে এই যে বিন্দুতে, এই বিন্দুতে ওয়াই এর মান কোনটা ছিল 0, তাহলে বিয়োগ 0, সর্বশেষ কার মান কে, কে মানে এখানে যে আর এর কোনটা ছিল ফিক্সড জেড, এবার বিয়োগ করছি সেই বিয়োগ, এখানে কত ছিল এই বিন্দুটাই তো এখানে বসাইছিলাম, তো মূলত বিয়োগ করলে -4, তাহলে দেখি আমার এই এত বিয়োগ করার পরে যা আসলো, এই যে i ইন্টু এক্স প্লাস 3, এটা যে ইন্টু i মাইনাস 4, দুইটাই কিন্তু একই আসছে। তো আমি ইচ্ছা করলে এটা বড় করার জন্য এটা ভেঙেও করতে পারি, অথবা যদি আমি একবারে মনে করি করবো, তাহলে কিন্তু আমি একবারে জাস্ট এই বিন্দুটা ওখানে বিয়োগ করে দিলে হয়ে যায়। তো এই দুটো মান পেয়ে গেছে, এখন আমার স্পর্শক তলের সমীকরণটা লিখে, এই সূত্রটা লিখে আমি এই মানটা বসালে আমার হয়ে যাবে কাজ। তাহলে এই মান এবং এই মানটা সূত্র লেখার পরে আমি মানটা বসাই দিই, আর মাইনাস আর নটের মান আমি কত পেলাম একবার লিখি, i ইন্টু এক্স প্লাস 3, কত ছিল, এবার এই মানটা কত ছিল, -6i প্লাস 8, -6i প্লাস 8 সমান 0, দুইটার মাঝখানে কিন্তু ডট নেই, তো ডট গুণ আমি কি জানি আইএস চলকের সাথে সবসময় আইএস চলকেরই গুণ হয়, তো এখানে এই আইএস চলক আছে -6 আর এই আইএস চলক আছে x প্লাস 3, গুণ যদি করে দিই তাহলে একবারে কত আসছে -6x প্লাস মাইনাসে -3×6=18, এইটা দিয়ে এটা গুণ করলাম আইএস চলকের সাথে আইএস চলক। এবার কাজ কি জে চলকের সাথে জে চলক, এই জে আর এখানে কিন্তু জে চলক নাই, নাই মানে এখানে জে এর মান কিন্তু জে চলকের মান 0, তো 0 দিয়ে গুণ করে দিলে কিন্তু এটাও সব 0 হয়ে যাবে, এই জন্য জে চলক কিন্তু আর থাকবে না। তো এর পরবর্তী আছে কে চলক, এখানে কে এর জায়গায় আছে 8 আর এখানে কে তে আছে z-4, তাহলে এই 8 দিয়ে এটা গুণ করে দিই একবারে, তাহলে প্লাস 8z প্লাস মাইনাসে মাইনাস 4×32 সমান 0। এখন এটা একটু আরেকটু সাজিয়ে দেখি, -6x প্লাস 8z, আর এটা দুটোই মাইনাস আছে, তাহলে একবারে যদি লিখি -50 সমান 0। এখন সবগুলোর ভিতরে 2 কমন যাচ্ছে, 2 শূন্যের সাথে বাদ দিয়ে দিই, তাহলে থাকছে -3x প্লাস 4z -25 সমান 0। এখন আমি এটা রেখেও দিতে পারি অথবা আরেকটা কাজ করতে পারি, দেখি দুইটা মাইনাস হয়ে গেছে আর একটা শুধু প্লাস, আমি ইচ্ছা করলে এই দুইটা প্লাস করতে পারি, এটা মাইনাস করতে পারি, কিভাবে, উভয় মাইনাস দ্বারা গুণ অথবা ভাগ করি, -1 দ্বারা গুণ অথবা যদি ভাগ করি তাহলে এটা কত হয়ে যাবে, মাইনাসটা প্লাস হবে এবং প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে আসবে কত 3x -4z 25 সমান 0। এই যে একটা সমীকরণ আসলো, এটাই মূলত আমি কি চেয়েছিলাম, স্পর্শক তলের সমীকরণ, এটাই হলো স্পর্শক তলের সমীকরণ। স্পর্শক তলের সমীকরণ হলো, এবার আমার কাছে কি অভিলম্ব রেখা সমীকরণ, স্পর্শক তল এবং অভিলম্ব রেখা একই জিনিস, পার্থক্য আছে এটা মাঝখানে ডট গুণ ছিল, এটার মাঝখানে প্লাস, তাহলে এই যে স্পর্শক তলের জায়গায় এই মানটা তোমার হয়ে গেছে, এবার আমি অভিলম্ব করবো, তাহলে এটা আমি কি করবো, অভিলম্ব লিখে দিলাম, অভিলম্ব, তাহলে এই অভিলম্ব রেখার সমীকরণ দিয়ে মাঝখানে এই দুটো সম্পর্কের মাঝখানে প্লাস, তাহলে এই যে ডট ছিল, এই যে এটার মান তো এটাই ছিল একই মান, আবার এইটার মান তো সেই একই, মাঝখানে শুধু পার্থক্য কি এটা হবে প্লাস গুণ, আর এই শূন্যটা কিন্তু হবে ভেক্টর, এই শূন্যটা অবশ্যই ভেক্টর। এবার আমি কাজ করবো কি প্লাস গুণটা করি, আচ্ছা এবার প্লাস গুণ কিভাবে করতে হয় সেটা আমরা জানি, মডুলাস দিয়ে করতে হয়, তাহলে এটাকে মডুলাস দিই, মডুলাস দিয়ে যে চলকগুলো কমন আছে ভিত্তি হিসেবে সেগুলি আই, জে এবং কে। এবার এই আয়ের চলকে এটাই কত ছিল x প্লাস 3, এটা আয়ের চলকে কত আছে -6, এবার এটা যে চলকে y -0 মানে একবারে লেখা যায় y, এটা কিন্তু জে নাই, তার মানে জের সাথে কিন্তু শূন্য, এই জন্য জে নিচে 0, সর্বশেষ কে, কে এর এখানে আছে কত z-4, আর এটা জেড কে তে কত আছে 8 সমান কত ছিল 0। এবার আমরা জানি কি
আয়ের চলকের যখন কাজ করবো তখন এই আয়ের যে কলাম এবং আয়ের যে সারি সেটা বাদ, তাহলে এইটা এবং এটা বাদ থাকছে এই চারটা। এই চারটার গুণ হবে কি এটার সাথে এটা গুণ, বিয়োগ চিহ্ন দিয়ে এটার সাথে এইটা, এইটার সাথে যখন এইটা গুণ করবো আসছে কত এইটা, এবার বিয়োগ চিহ্ন দিয়ে এইটার সাথে এই দুইটা গুণ, এটা তো জিরো, যেটার সাথে দুইটা গুণ করলে সে জিরো আসবে না, এই জন্য এটা লিখলাম। এবার এই যে এর আগে প্লাস চিহ্ন দিয়েও করা যায় অথবা মাইনাস চিহ্ন দিয়েও করা যায়, প্লাস দিয়ে করলে একটু উল্টাকে গুণ করতে হয়, মাইনাস দিয়ে করলে উল্টা করা লাগে না, এই জন্য আমি মাইনাসটাই ব্যবহার করি। তাহলে মাইনাস দিয়ে যখন করি এবার কি হবে, তাহলে সেম একই ভাবে এই যে কলাম এবং যে সারি বাদ, তাহলে এই দুইটা থাকছে আর এই দুইটা থাকছে। তো নিয়ম অনুসারে কি এটার সাথে এইটা গুণ প্রথম, এইটার সাথে এটা যদি গুণ করি তাহলে থাকছে কোনটা 8x প্লাস 3×8 = 24, এইটির সাথে এটা গুণ করলাম। এবার বাকি কোনটা, এবার এইটির সাথে এটা গুণ, তো মাঝখানে কিন্তু এটার সাথে এটা গুণ করার পরে মাঝখানে কিন্তু মাইনাস নেওয়া লাগে এবং মাইনাস দিয়ে এটির সাথে এটা গুণ করবে। তো এখানে কিন্তু অলরেডি 6 এর আগে মাইনাস আছে, এই মাইনাস এর সাথে গুণ করলে কিন্তু একবার প্লাস এর আছে, তাহলে এখানে থাকছে কিন্তু শুধু +6। এই +6 দিয়ে এই দুটো গুণ করবে, 6 দিয়ে z এর গুণ করলে কত আসছে 6z, 6 দিয়ে -4 এর গুণ করলে -24। এবার সর্বশেষ কি, কেও একই, কে কলাম এবং কে সারি বাদ, তাহলে এটার সাথে প্রথমে এটা গুণ, এটা তো 0, তাহলে প্রথমটা 0, মাঝখানে সূত্র মাইনাস, এর সাথে এটা গুণ করলে -6 হয়, এই মাইনাস আর -6 হয় একবারে +6 হয়, সমান ছিল কত 0, বা তাহলে এটা একবারে থাকছে কত 8y i, এখানে এই যে +24 -24 কেটে যাচ্ছে, তাহলে মাইনাস j ইন্টু 8x প্লাস 6z প্লাস সর্বশেষ গেতে থাকছে 6y কি সমান 0। এখন একটু খেয়াল করি, একটা সমীকরণ এসেছে কিন্তু আমার এই একটা জিনিস খেয়াল করি, স্পর্শক তলের শুধু সমীকরণ বলছিল কিন্তু অবিলম্ব রেখার পরামিতিক সমীকরণ বলছে। আচ্ছা, এবার আমার পরামিতিক সমীকরণটা কি জানতে হবে। এখানে আমি খেয়াল করি এই যে একটা সমীকরণ আসছে এর ভিতরে XYZ মিলে একটা সমীকরণ আসছে, কিন্তু যখন XYZ কে আলাদা তৃতীয় আরেকটা চলকের সাহায্যে প্রকাশ করা হবে তখন সেটাকে পরামিতিক সমীকরণ বলবো। তাহলে x এবং y এইগুলোকে আলাদা আলাদা ভাবে প্রকাশ করতে হবে। তো সাপোজ আমি বোঝাই যেটা, যে x সমান আমি যদি ধরি 60, y সমান 8t², এখানে x এবং y কে কিন্তু আলাদা আরেকটা চলক t দ্বারা প্রকাশ করা হচ্ছে। যখন x এবং y এর মান আলাদা আলাদা ভাবে অন্য আরেকটা চলকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই বলে পরামিতিক সমীকরণ। তাহলে এখানে কিন্তু x এবং y একসাথে আছে, এইগুলোকে আমরা আলাদা আলাদা ভাবে প্রকাশ করব এবং অন্য আরেকটা চলক নিয়ে আসবে এর মাধ্যমে। তো এখানে এইটা প্লাস এইটা প্লাস এইটা সমান 0 আছে, এটা আমি মুছে দিয়ে করে লিখি। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই, আমি যদি মনে করি এবং দুইটা আয়ের সাথে দুইটা জে বিয়োগ, যে এটা দুইটা আয় বিয়োগ এখানেও দুইটা এটাও দুইটা, এটা সমান সমান আমরা 0 লিখতে পারি না? আমরা তো এই ভেক্টর অধ্যায় করছি যে এটাও দুইটা এটাও দুইটা সমান সমান তো 0 লেখা যায় না, এটা সমান কখনোই 0 লেখা যায় না। কারণ কি আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করছি শুধুমাত্র আয়ের চলকের সাথে আয়ের চলকেরই যোগ হয়, যে চলকের সাথে যে চলকেরই যোগ বিয়োগ হয়, আয়ের সাথে কখনো যে বা কে বা অন্য চলকের যোগ বিয়োগ হবে না। তাহলে একটা আয়ের চলক, এখানে একটা জেড চলক, এখানে একটা কে চলক, সব মিলে 0 কিভাবে হলো? কিভাবে সম্ভব? এটা সম্ভব তখনই একমাত্র যখন এই আয়ের সাথে এই অংশটার মান 0, সম্ভব তখনই যখন এই জেড সাথে এই অংশটার মান 0, এই কে এর সাথে এই অংশটার মান 0, তখন কি আয়ের সাথে 0 গুণ করলে সে আয় 0 হয়ে যাবে না, এটাও 0 হয়ে যাবে, এটা 0 হবে, তখনই একমাত্র এই সবগুলো 0 হওয়া সম্ভব। সুতরাং আমরা লিখবো যে এইগুলোকে স্বাধীন রাশি, কখনো আয়ের সাথে যে নির্ভরশীলতা নেই, সুতরাং লিখতে পারি যেহেতু এই যতক্ষণ আমি যেটা বললাম সেটাই আমরা লিখছি যে যেহেতু ভেক্টর তো এখানে আই জে কে তিনটা ভেক্টর আছে, এজন্য ভেক্টর ত্রয় পরস্পর অনির্ভরশীল। এই যে স্বাধীন, স্বাধীন মানে কি স্বাধীন এবং অনির্ভরশীল একই, কেউ কারোর উপর ডিপেন্ড করে না। সুতরাং এদের সহগ, এই যে আয়ের সাথে যেটা থাকে সেটা তো আয়ের সহগ, জের সাথে যেটা গুণাকার সেটা জের সহগ, এই সুতরাং এদের সহগ আলাদা আলাদা হবে, এই যে আলাদা আলাদা হবে সবগুলো মান 0 হবে। তাহলে আলাদা করে কোনটা 0 হবে, এইট ওয়াই সমান এটা আলাদা করে 0, এইটাও আলাদা করে লিখি, এটা কত আছে 8x প্লাস 6z সমান এটাও আলাদা করে 0,
এবং 6y সমান আলাদা করে 0। এবার আমি এখান থেকে x y z এর মানগুলো বের করি। তাহলে এখানে 8y সমান সমান যদি 0 হয় তাহলে শুধু y সমান 0। এই যে সর্বশেষ এটাও y এর মান এখান থেকেও 0 পাচ্ছি। তো এখানে y এর মানটা কি আমি পেয়ে গেছি। তো আমি একটু খেয়াল করি, ওই যে y এর মানে যে x y z এই অনুসারে y এর মান কিন্তু 0 আসছে, ওইটা অনুসারেই কিন্তু আসছে। তো এই অনুসারেই বাকি মানগুলোই আসবে। তো এটা আমি এই মানটা এখান থেকে আমি x আর z এর মানটা আমার এখানে বের করে নিই, এই দুটো মান বের করবো। তো এখান থেকে আমি একটা কাজ করতে পারি, এই দুটো জোড় সংখ্যা যদি কমন দেয় শূন্যের সাথে বাদ দিই, তাহলে এখানে থাকবে কত 4x প্লাস 3z। এটা কিন্তু এই বিন্দু ছিল, আমার কিন্তু এই বিন্দু বের করতে পারি না, আমার বলেছে পরামিতিক সমীকরণ, সেজন্য হুবহু কিন্তু এই বিন্দুটা আমি আনবো না। পরামিতিক সমীকরণ আমি কি বলছিলাম যে এই x y z এর মান আলাদা অন্য কোন চলকের উপর নির্ভর করে, তার মানে এই x এবং y এর মানের ভিতরে আলাদা অন্য মান আনতে হবে। এই y এর মান কিন্তু আনা সম্ভব হয়নি শূন্য আসার জন্য, এই x এবং z এর ভিতরে আমি আলাদা একটা চলক নিয়ে আসি, সেই চলকটা আমি ধরলাম t। এখানে যে কোনো একটা মান না ধরলে বাকি মানটা আমি বের করতে পারছি না, এই জন্য আমি z এর মানটাই ধরি। এখানে দেখি অঙ্কে কিন্তু z এর মান ছিল 4, তাহলে এটা কিন্তু y এর মান সেই 0 অনুসারে আসছে, z এর মানটা তাহলে এটা ঠিকই থাকবে। তাহলে এটা অনুসারে আমি ধরলাম z সমান প্লাস ছিল, আমি ধরে দিলাম -4, কারণ এর সাথে আবার এই যে t অন্য একটা চলক আনা লাগবে, এই জন্য -4 টি ধরলাম। এই z এর মানটা যদি আমি এখানে বসাই দিই, এখানে থেকে আমি কিন্তু x এর মানটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি অতএব 4x প্লাস মাইনাসে একবারে বসাই দিই, এই যে z এর মান হচ্ছে -4 এখানে, তাহলে প্লাস মাইনাসে একবারে মাইনাস, তাহলে 3 এর 4 একবারে 12 t সমান 0। এখান থেকে বা 4x সমান 12 t মাইনাস করে দিলে প্লাস, তাহলে অতএব x সমান 3t, কারণ 4 এর সাইডে বাদ নিচে ভাগ দিলে 3t চলে আসে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে কিন্তু আমি বাকি y z এর মান এবং x এর মান পাবো। z এবং x এর মান কিন্তু অন্য একটা চলক t এর উপর এবার নির্ভর করছে, সুতরাং এটা কিন্তু আমার পরামিতিক সমীকরণ দিয়ে হবে। তো এতক্ষণ ধরে আমরা এই যে অভিলম্ব রেখার সমীকরণ থেকে অভিলম্ব রেখার পরামিতিকটা বের করলাম, তাহলে আমার অঙ্কে যে দুইটা জিনিস চেয়েছিল সেই দুইটা জিনিস কিন্তু আমার নির্ণয় করা শেষ। এইভাবে বাকি যতগুলো অঙ্ক আছে আমরা ঠিক একই ফর্মুলা ব্যবহার করে করতে পারবো। একই নিয়মের পরবর্তী অঙ্কটা আমরা দেখি। এখানে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান z, এই তলের একটা বিন্দুতে স্পর্শক তলের সমীকরণ এবং অভিলম্ব রেখার পরামিতিকটা এখানে উল্লেখ নেই, তার মানে এটা পরামিতিকটা করা লাগবে, তাছাড়া বাকি যা যা আছে সবই করা লাগবে। তো স্পর্শক তলের সমীকরণের যে প্রথম যেটা আছে, যে এটাকে ফাই ধরবো, এখানে z প্লাস ছিল, যে সাইড নিয়ে এসে মাইনাস করতে হবে, এবং এই ফাই কে আবার ডেল করবো। তো ডেল মানে প্রথমে আয়ের চলক z চলক k চলক, তো প্রথমে আয়ের চলক মানে x এর সাপেক্ষে, x ছিল শুধু এখানে, তাহলে x স্কয়ার কে করলে হয় 2x, এরপরে z মানে y এর সাপেক্ষে, y আছে এখানে, এটা করলে 2y, এরপরে k মানে হচ্ছে z এর সাপেক্ষে, এই সবগুলোর ভিতরে আছে -z, তো এই z কে করলে 1 আর এই যে মাইনাস থেকে যাচ্ছে, তাহলে -1। এবার এই অঙ্কে যে বিন্দু দেওয়া আছে সেই বিন্দুটা বসাবো, তাহলে এই যে 2 -1 5 এই বিন্দুটা যদি আমি এখানে বসাই দিই, বিন্দু বসালে এটাকে ডেল ফাই নট বলা যায় অথবা ডেল ফাই আননট। আননট মানে কিন্তু এই যে আননটের যে মান, এটা কিন্তু এর সাথে গুণ না, আননট বলতে জাস্ট এই বিন্দুটা বসাইছি সেটা বোঝায়। এবার এই মান বসানোর পরে এটা আসছে, এর পরবর্তীতে যে আমার আরেকটা কাজ ছিল আর আননট আসা, তো অবস্থান ভেক্টরের আর এর মান তো এটা, এখানে আননট কিভাবে আনবো, এই বিন্দুটা এখানে বসাই দিলে হয়ে যাবে। এবার আর মাইনাস আননট মানে এইটা বিয়োগ এইটা, তার মানে আয়ের সাথে আয়ের চলক বিয়োগ, জের সাথে জে, এর সাথে কে বিয়োগ করলে হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা যে স্পর্শক তলের সমীকরণ সূত্র লিখবো, লেখার পরে এই মানটা, এই যে টোটাল মানটা এটা লিখবো, এবং এইটার সাথে ডেল ফাই আননট, এই যে মানটা 4i ডেল ফাই আননট এর মানটা যেখানে ডট বিন্দু বসাবো। এবার আমরা জানি কি আয়ের চলকের সাথে আয়ের চলকের গুণ হবে, তার মানে এই 4 দিয়ে x - 2 গুণ করব, তাহলে এই যে 4x - 8 হয়ে গেল। এরপরে z এর সাথে z, এই z এর আগে আছে -2 আর এর সাথে y + 1, তো -2 দিয়ে এই দুটোর গুণ করলে -2y আর 1 এর সাথে গুণ করলে -2। এবার এখানে k তে আছে -1, k এর সাথে এই k তে যেটা আছে সেটা গুণ করে দিই, তাহলে -1 দিয়ে এইটার গুণ করলে মাইনাস, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস থেকে এটা প্লাস সমান 0। এর পরবর্তীতে a4x লিখছি, তারপরে 2y টা লিখছি, এরপর z টা লিখছি, এই তিনটা লিখলাম আগে। এর পরবর্তীতে সংখ্যা গুণ লিখলাম, এই যে -8 - 2 -10 এর থেকে 5 যোগ, এই জন্য -10 এর থেকে 5 যোগ করলে -5 হয়। এই -5 টা যদি আমি ওই সাইডে দিয়ে দিই,
তাহলে এখানে -5 ওই সাইডে গেলে কিন্তু সেটা +5 হয়ে যাবে। এইটাই মূলত এই যে একটা সমীকরণ আসছে, এটাই স্পর্শক তলের সমীকরণ। এবার পরবর্তী বলেছে আমার অবিলম্ব রেখার সমীকরণ। তো স্পর্শক আর অবিলম্বের পার্থক্য তো শুধু এক জায়গায়, স্পর্শক থাকে ডট গুণ, অবিলম্বে থাকে প্লাস গুণ। তার মানে এই যে মান, এর মাঝখানে দেবো আমি প্লাস গুণ। তো প্লাস গুণনের মান যেভাবে করতে হয় সে অনুসারে এবার বসাই। এবার প্লাস গুণনের নিয়ম অনুসারে আই জে কে প্রথমে লিখছি, এরপর এ আই এ যেটা আছে x-2, এখানে আই যেটা আছে 4, এখানে জেড এ যেটা আছে y+1, এখানে যেটা আছে -2, এভাবে সবগুলো মান লিখছি। এবার আমি পরিটুক মুছে দিয়ে এই কাজটা উপরই করে দেব। এই যে এর পরবর্তীতে মডুলাসের যে গুণ, সেই গুণটা আমি করে দিচ্ছি। যে প্রথমে কি হয় যে আয়ের চলক, আয়ের চলক মানে কি এইটা আর এইটা বাদ, তার মানে এইটার সাথে এইটা গুণ, তাহলে এই -1 দিয়ে y+1 এর গুণ, মাঝখানে মাইনাস, মাইনাস দিয়ে আবার এইটার সাথে গুণ, সেখানে কিন্তু -2 আছে আর মাঝখানে সূত্রের মাইনাস, সেই -2 মাইনাস আর ওই মাইনাস এটা একবারে প্লাস হয়ে গেছে। তাহলে অবশিষ্ট থাকছে এই টুর সাথে এই দুইটা, এই যে টুর সাথে এইটা গুণ। তাহলে আয়ের চলক গেল। এবার কোনটা জেড চলক, জের আগে আমরা -3 ব্যবহার করি, তাহলে এই জের এই লাইনটা এবং এটা বাদ, তাহলে এইটির সাথে এইটা গুণ। প্রথমে তাহলে লিখছে যে -1 দিয়ে এটার গুণ, এর পরবর্তীতে আবার মাঝখানে সূত্রের মাইনাস, এরপরে 4 দিয়ে এই যেটা বলছিল z-5 এর সর্বশেষ কে, কে মানে কি কে এর এই কলাম এবং কে এর এই সারি বাদ। তাহলে কে এর সাথে প্রথমে থাকছে কোনটা, এইটার সাথে এই গুণ, তার মানে -2 এর সাথে x-2, -2 এর সাথে x-2 গুণ, মাঝখানে সূত্রের মাইনাস এবং 4 এর সাথে এইটার। আচ্ছা, এবার এটার সাথে এই গুণগুলো না করে আমি সিম্পলি বসায় রাখলে আমার ক্যালকুলেশনের সুবিধা হবে। তো আমরা জানি কি আই জে কে স্বাধীন চলক, এর উপর কেউ ডিপেন্ড করে না, সুতরাং সব মিলে শূন্য মানে কি অবশ্যই আলাদা মিলে আই এর সাথে যে অংশটুকু আছে সেটার মান আলাদা মিলে শূন্য। ওই বাংলা ওই লাইনটা আগের মতন লিখতে হবে। লেখার পরে এই -1 তো প্রয়োজন হয় না, তাহলে একবারে লেখা যায় y+1, এভাবে রাখবো, প্লাস 2 z-5 সমান শূন্য। আলাদা করে এটার মান শূন্য। এরপর বলতেছি আমি একইভাবে আলাদা করে এটার মান শূন্য। তাহলে এটা কত আছে, এটা 1 লিখবো না, তাহলে আলাদা লিখবো -x-2 -4 z-5 সমান শূন্য। সর্বশেষ এর এই সহগ শূন্য, তাহলে এটা কত আছে -2 x-2 -4 y+1 সমান শূন্য। এই তিনটা আমি তিনটা সমীকরণ দিয়ে রাখি, এটা 1 নম্বর, এটা 2 এবং এটা 3। এখন আমার কাজ হচ্ছে সবগুলোর সাথে এমন একটা সম্পর্ক নিয়ে আসা যাতে এই সবগুলো সমীকরণটাই ওই একটা সম্পর্কের ভিতরে সীমাবদ্ধ হয়। কারণ আমি প্রথম যে কোনো একটা সমীকরণ নিয়ে অগ্রসর হই, এই প্রথম আমি এটা নিয়ে কাজ করি, 1 নম্বর সমীকরণ নিয়ে যদি কাজ করি, 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি কি এইটা এই সাইডে মাইনাস, ওই সাইড দিলে কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে এই সাইডে থাকবে কোনটা 2 z-5 সমান y+1। 1 নম্বরকে করে আমি এটা পেলাম। এবার আমার কাজ হচ্ছে এই 2 নম্বরটাকে 1 নম্বরের যে কোনো একটা অনুরূপ বানানো, তাহলে কিন্তু আমি অনেক ইজিলি করতে পারবো। 2 নম্বরটা আগে লিখি, 2 নম্বরে দুইটাই মাইনাস আছে, যে কোনো একটা রাখলে হবে। তাহলে এই 2 নম্বর হতে পাচ্ছে আমি কি প্রথমে -x-2, এটা এই সাইডে লিখে দিলাম, এটা এই সাইডে দিলে প্লাস, তাহলে 4 z-5। এবার খেয়াল করি এখানে z-5 ছিল দুইটা, এখানে কয়টা, চারটা। যেহেতু আমি সম্পর্ক করবো, সুতরাং এইটা অথবা এবং এইটা, এই দুটো আমি সমান করবো। তাহলে এটা চারটা রয়েছে, আগেরটা রয়েছে দুইটা, তাহলে আমি একটা কাজ করি এটা দুইটা বানিয়ে ফেলি। এটা 2 দ্বারা যদি আমি ভাগ করি উভয় পক্ষে, তাহলে কিন্তু দুইটা হয়ে যাবে। তাহলে এটা আমি পাশেই লিখি, -x-2 সমান 2 z-5। এবার আমি দেখি এইটা এবং এইটা দুইটার ভিতরে আমি এই যে 2 z-5 দুইটার ভিতরে আনতে পেরেছি, তাহলে আমি একটা লিখি 2 z-5 সমান এইটাই কত ছিল, 2 z-5 এর মান এখানে কত ছিল y+1। আবার এইটাও তো 2 z-5 এর মান, তাহলে এই 2 z-5 এর সমানই তো আছে, তাহলে এইটার মানটা লিখে দিই সমান -x-2 আমি এখন যে সমীকরণটা তৈরি করেছি এই একটা সমীকরণ দ্বারা এই 1 2 3 তিনটে সমীকরণই প্রকাশ করছে। কিভাবে প্রকাশ করছে, এই 1 এবং 2 ক্যালকুলেশন করে আমি এটা পেলাম। সর্বশেষ আমি কোনটার কাজ একদম করিনি, এইটার কাজ আমি কিন্তু করিনি এখন। এটাও কিভাবে ওইটার ভিতরে প্রকাশ পাচ্ছে সেটাও আমি একটু খেয়াল করি।
এই দুইটার ভিতরে কি কমন যাচ্ছে? দুইটার ভিতরে মাইনাস আছে, আবার দুইটার ভিতরে 2 আছে, তার মানে 2 কমন আছে। এই -2 কমন নিলাম, প্রথমটা থাকছে কত x - 2, যেহেতু মাইনাস কমন নিয়েছে এটা প্লাস, পরের ভিতর থেকে 2 কমন নিলে 2 থাকছে y + 1 সমান 0। যেহেতু এই -2 এই সাইডে গুণ হয়, 0 এদিকে দিলে ভাগে বাদ হয়ে যাবে, তাহলে এই -2টা আমি একবারে বাদ দিই। এবার যে কোনো একটা এই সাইডে রেখে আরেকটা ওই সাইডে পাঠিয়ে দিই। এখন এই y + 1 এখানে যেটা আছে সেটা কিন্তু প্লাস আছে, আর x - 2 যেটা পাইছি সেটা মাইনাস আছে, তার মানে এই x - 2টাকে আমি আবার মাইনাস করব, এটা ওই সাইডে পাঠিয়ে দিই। বা এখানে 2 y + 1 সমান -x - 2, এই 2টা আমি ওই সাইডে যদি পাঠিয়ে দিই তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে এই 2টাও আমি একবারে ওই সাইডে পাঠিয়ে দিলাম। এই সম্পর্কটা আমি কয় নম্বর থেকে পেলাম? এই 3 নম্বর থেকে। 3 নম্বর থেকে কিন্তু পেয়েছি এটা, কিন্তু আমি এই সম্পর্কটা তৈরি করেছি কিন্তু 1 আর 2 থেকে। এবার আমি খেয়াল করি 3 নম্বরটা ওই শব্দের ভিতরে বসে কিনা। এই যে y + 1 সমান -x - 2 ভাগ, এই যে y + 1 সমান -x - 2 ভাগ, তাহলে আমার কিন্তু এই সম্পর্কটা মিলে গেছে। আমার কিন্তু সর্বশেষ এটা অ্যান্সার আসছে, কিন্তু বইয়ে কিন্তু এটা অ্যান্সার আসছে। তো এইটা এবং এটা কিন্তু একই জিনিস। তো আমি কিভাবে একই জিনিস সেটাও দেখাই, এবং এটা থেকে এটা কিভাবে করা যায় সেটা দেখাই। এই যে আমি সিরিয়াল লিখবো, প্রথমে x লিখবো, তারপর y লিখবো, তারপর z লিখবো। তো এখানে উপরে z এ একটাই দিয়ে আছে, আবার এখানে x এর আগে মাইনাস আছে, তো এই x টাকে আমি প্লাস করবো, মানে এই অংশটা প্লাস করি। এই অংশটা যদি প্লাস করি তাহলে এখানে এইটা সমান এইটা সমান এইটা। যদি আমি এটা প্লাস করতে চাই তাহলে এখানে একটা মাইনাস গুণ করবো, তো মাইনাস তো এক আর গুণ করলে হবে না, সবগুলোই যেহেতু সমান অংশ তার মানে সবগুলোর মাইনাস গুণ করতে হবে। এই জন্য এই উভয় পক্ষে সবার সাথে একটা আমি মাইনাস গুণ করি, তাহলে এটা ব্র্যাকেট দিয়ে রাখি, এটাও মাইনাস গুণ করলে এটা গেল কিন্তু প্লাস। এই অংশটুকু আমরা কিন্তু কাজ করলাম, এবং এর পরবর্তীতে আরেকটা অংশ আমার মিল নেই, সেটা হচ্ছে এই যে 4 আছে। তো এখানে আমি দেখছি জেড এর সাথে একটা উপরে কোনোটাই কিন্তু সংখ্যা নেই, একমাত্র জেড এ একটা 2 আছে। তো এটার সাথে মেলানোর জন্য এই 2 কাটার জন্য আমি 2 ভাগ করবো এখানে। তো 2 তো শুধু এই একার নিচে ভাগ করলে হবে না, এখানে যতগুলো সমান আছে সবার নিচে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এইটা নিচে আমি 2 দিয়ে ভাগ করলাম, এইটার নিচে এই 2 দিয়ে ভাগ করলাম, এইটার নিচে তো 2 রয়েছে, আরো 2 দিতে। তাহলে এই 2 আর 2 যদি কেটে দিই, এখানে 2 থেকে যাচ্ছে, আর এই 2 একবারে 4। তাহলে এটাকে যদি আমি লিখি, এই প্রথমে এইভাবে লিখি, তাহলে কত আসছে x - 2 ভাগ 4। এর পরবর্তীটা কি ছিল? -y + 1 ভাগ 2 সমান সর্বশেষ এটা কত আছে? -z - 5 এই যে নিচে এখানে কিন্তু কিছু থাকছে না, পিছনে এই মান নিচে আছে 1, যেহেতু সবগুলোই সংখ্যা দিচ্ছে এটাও সংখ্যা দিতে হবে 1, তাহলে এখানে সংখ্যা দিচ্ছে 1, আর এই মাইনাসটা উপরেও লেখা যায় নিচেও লেখা যায়, যেকোনো এক জায়গায় লিখলে হয়। তাহলে এখানে দেখি আমি এখানে যেহেতু এটা সমান করবো, তাহলে এই মাইনাসটা উপরে না লিখে আমি নিচে লিখলাম। তাহলে দেখি আমার হিসাবে মিলেছে x - 2 ভাগ 4 এই যেটা সমান -y + 1 ভাগ 2 সমান z - 5 ভাগ -1। অনেক ব্যস্ততার মাঝখানেও কিন্তু আমি আপনাদের মাঝে ফ্রি ক্লাসগুলো দিচ্ছি। এই ভিডিওগুলো করতে কিন্তু অনেক সময় লাগে, এবং এডিট করতে আরো বেশি সময় লাগে। তো আপনাদের যদি খারাপ লাগে, মনে হয় যে ভিডিওগুলো করা অহেতুক হচ্ছে, তবে আমাকে জানিয়ে দিবেন, আমি ভিডিও করা বাদ দিয়ে দেবো। আর যদি মনে করেন ভালো লাগছে, অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্ট লাইক কেউ করেন না, তো আমি বুঝতে পারি না ভালো লাগছে কিনা খারাপ লাগছে, আমার কি কি ইমপ্রুভ করার প্রয়োজন। এগুলো যদি না বলে তাহলে আমি বুঝবো যে হয়তো ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে না। তো আপনাদের যদি ভালোই না লাগে, আপনাদের যদি কোনো উপকার না হয়, আমি তো ফিরিয়ে দিচ্ছি, ভিডিওগুলো যদি কাজে না লাগে আমি আগামী থেকে ভিডিওগুলোতে বাদ দিয়ে দেবো।